আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বাজেট 2026-27 এটার ব্যাপারে একটু কথা বলবো, যেটা আমার দৃষ্টিতে স্টাডি করার পর আমি কিছু পয়েন্ট পাইছি, যেটা বাজেট কর ব্যবস্থার কিছু ইতিবাচক ব্যবস্থা আছে, আবার কিছু নেতিবাচক পয়েন্টও আছে। আমি প্রথমত ইতিবাচকগুলো বলি যে ব্যক্তিশ্রেণী করমুক্ত আয়সীমা 3,50,000 থেকে বাড়িয়ে 3,62,000 টাকা করা হয়েছে, যেখানে নিম্ন মধ্যবিত্ত আয়ের অনেক মানুষ করের বাইরে থাকবেন। এছাড়া নাম্বার 2, চাল, ডাল, গম, মাংস, মাছ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর উৎসকর কমানো হয়েছে, নিত্য প্রয়োজনীয়, যেটা বাড়ার কোনো সম্ভাবনা নাই। এটা একটা ইতিবাচক দিক। নাম্বার 3 হলো স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ওষুধ, ডায়ালিসিস, হার্ট সার্জারি ও উচ্চশিক্ষা সংক্রান্ত কিছু সেবা কর ছাড় দেওয়া হয়েছে। নাম্বার 4 হলো উচ্চশিক্ষা ক্ষেত্রে যেমন 10 লক্ষ টাকা পর্যন্ত সুদহীন, মানে কোনো ধরনের সুদ ছাড়া ঋণের ব্যবস্থা করা হয়েছে, যাতে স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারে। এটাকে এই 10 লক্ষ টাকা নিয়ে অথবা এটাকে বলবো এটা সুদ ছাড়া পরবর্তী ইনস্টলমেন্টে কেটে নেওয়া হবে। নাম্বার 5 হলো বাজারটা নারী উদ্যোক্তা হতে যারা, তাদের জন্য 70 লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যে তারা নারী উদ্যোগে 70 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে। পরবর্তীতে নারী উদ্যোগের কর সীমা আস্তে আস্তে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নাম্বার 6 হলো তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটারের জন্য 9 বছর পর্যন্ত কর বৈধ সুবিধা রাখা হয়েছে, যেখানে অর্থনীতি আস্তে আস্তে এটা বাড়ানো হবে, মানে এটার এই সুযোগটা আরও বাড়ানো হবে। নাম্বার 7 হলো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে জন্য 20 ধরনের যন্ত্রপাতি, সহায়ক যন্ত্রপাতি শুল্কমুক্ত আমদানির সুযোগ রয়েছে। আয়সীমা শুল্কমুক্ত আমদানির সুযোগ রয়েছে এবং এই উদ্যোগ অন্তর্ভুক্ত করা মূলক প্রবৃদ্ধির একটা ইতিবাচক দিক হিসাবে গণ্য করা হয়। আর কল্যাণ রাষ্ট্রের জন্য যেটা আমরা বলি, সেটা ক্ষেত্রে কিছু নেগেটিভ চিন্তাভাবনা আছে, নেগেটিভ পয়েন্ট। বাজেটের কল্যাণ অধিদপ্তর আশঙ্কা সুস্পষ্টভাবে রাখা হয়েছে, কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাণিজ্যিক আর্থিক সহায়তা পুঙ্খানুপুঙ্খ নীতির ঘাটতি প্রমাণও রয়ে গেছে। নম্বর শিক্ষা স্বাস্থ্য খাতে যে বাজেটের যে জিডিপি 4.82% আন্তর্জাতিক বরাদ্দ করা হয়েছে, যেটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কম। নাম্বার 2, ধন সম্পদ কর, উত্তরাধিকার কিংবা আয় বৈষম্য কমানোর জন্য শক্তিশালী পুনর্বন্টনমূলক ব্যবস্থার অভাব রয়েছে। নাম্বার 2, বেকারত্ব ভাতা চালুর মতো উদ্যোগ বাজেটে রাখা হয়নি। নাম্বার 4, জলবায়ু সংক্রান্ত থাকা যেসব আদিবাসী জলবায়ু ঝুঁকিতে থাকা আদিবাসী, যেমন হিজড়া শ্রেণী সম্প্রদায়, আদিবাসী হিজড়া শ্রেণী, এগুলো নগর বস্তিবাসী, এদের জন্য কোনো বস্তিবাসী এদের জন্য সামাজিক সুরক্ষা বিষয়ে কোনো উদ্যোগ রাখা হয় নাই, নির্দেশনা দেখা যায়নি। সর্বোপরি বাজেট আসলে কত ব্যয় হলো এটা বড় কথা না, তাহলে কার পক্ষে দাঁড়াইলো সরকার বাজেটের ঝুঁকি নিয়ে, সেটা হলো দেখার বিষয়। মানে খরচ করার পর কারা আর্থসামাজিকভাবে বেনিফিটেড হলো, কোন শ্রেণীর মানুষ, এবং নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্ন আয়ের মানুষ যদি বেনিফিটেড হয়, তাহলে বাজেট সার্থক কেমন হবে। সুতরাং এটা দেখা যাবে বাজেট ব্যয়ের পরে কোন শ্রেণী এটা বেনিফিটেড হইয়া সমাজে ভালোভাবে বাঁচতে পারলো, নিম্ন শ্রেণীর মধ্যে যদি থাকে, তাহলে বাজেট সার্থক হবে। সুতরাং সর্বশেষে আমরা বলি যে বাজেট যেটা জনবান্ধব এবং সামাজিক সুরক্ষাতে বাজেটের যে ভূমিকা, সেটা ব্যয়ের পরে 1 বছর পরে বা 6, 7, 8 মাস পরে বোঝা যাবে যেটা কোন দিকে মুভমেন্ট করতেছে, কোন সমাজ ব্যবস্থার মধ্যে এটা পেশ করে নিম্ন শ্রেণী অথবা নিম্ন আয়ের মজুরি লোকজনের কতটুকু আর্থসামাজিক ব্যবস্থা পরিবর্তন হলো, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, এবং আমাদের হাজিদের জন্য দোয়া করুন, যারা কোনো আসেন নাই সৌরভ থেকে বা আসি গেছেন, তারা যাতে সুস্থভাবে ইবাদত করতে পারে। এবং আমাদের রসুলের আমাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রসুল্লাহ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।